আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৭৪ লিখেছেন ইলমা বেহরোজ। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। সময় তার মতো করেই সবাইকে নিয়ে ছুটে বেড়ায়। দেখতে দেখতে কেটে গেছে ২ দিন। মজিদ আলোক ঘরের বারান্দায় বসে আছেন। দুপুর অবধি বাড়ি ভর্তি মানুষ ছিল। মোড়ল বাড়ির সবাই ছিল। সবকিছু হলো, সবাই নিজেদের বাড়ি ফিরল। তিনি মনে মনে তীক্ষ্ণ আমিরের শক্ত হাতের চাপা তার গায়েও পড়েছে তা মানতে পারছেন না। বিপদের আশঙ্কায় মাথা দপদপ করছে। বাড়িতে আসা অনেক প্রশ্ন করেছে, মুখে কি হয়েছে। মজিদ তখন লজ্জা নিয়ে জবাব দিয়েছে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। তাছাড়া যুক্তিগত আর কোনো অজুহাত তিনি খুঁজে পাননি। অনেকে মজিদকে সন্দিহান চোখে দেখেছেন। মজিদ চেয়ারে এক হাত খামচে ধরে রাগে শরীরে পুড়ে যাচ্ছে। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে খলিল উপস্থিত হয়। মজিদের দৃষ্টি আকর্ষণের জন্য খেক করে গলা কাশেন। মজিদ তাকালেন না। খলিল বলল, ভাই, সমাবেশে কি করবেন? রবিবারে দাওয়াত দিবি। ফরিনার জন্য দোয়া চেয়ে নেব সবার কাছে। এখন ভালো সময়। আইসা ভাই। মজিদ তাকালেন। খলিল বলল, সেরিগুলারে কবে পাঠাইবা? আরও তো ৬টা মেয়ে বাকি। কবে পাঠাবে আমির জানে। ওর সাথে কথা বল। তোমার সেরার লগে আমি কথা কইতে পারতাম না। খলিল ঘোর আপত্তি জানালো। মজিদ আর চোখে খলিলকে দেখল। দৃষ্টি অনেক রাগ। কিছুক্ষণ পর প্রশ্ন করলেন, রিদওয়ান কোথায়? বাজারে। আচ্ছা যা। খলিল জায়গা ত্যাগ করেন। মজিদ এক হাতে কপাল ঠেকিয়ে ভাবলেন, আমিরের মনে কি চলছে, কেন তার চোখের দৃষ্টি দুই রকম। এভাবে চলতে থাকলে হাওলাদার বংশের দুর্যোগ নেমে আসবে। বাইরে মোলায়েম ঠান্ডা বাতাস, পরন্ত বিকালের স্নিগ্ধ পরিবেশ। পদ্মজা শাল দিয়ে মাথা ঢেকে রেখেছে। সে ধীর পায়ে হেঁটে আসছে। পিছনে ২ জন লোক। ফরিনার ঘরের সামনে এসে থমকে যায় পদ্মজা। পালঙ্কে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছেন আমির। এক হাঁটুতে এক হাত রাখা। জানালা দিয়ে আসা বাতাস তার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো নাড়ছে। কারো উপস্থিতি টের পেয়ে আমির চোখ তুলে তাকালো। পদ্মজা ঘরে প্রবেশ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, অথচ আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন। অন্যের মা তো, তাই না? আমির চোখ সরিয়ে নিল। পদ্মজা বলল, যে মেয়েকে স্বীকার করেন সে মেয়েগুলোর মায়েদের একই রকম কষ্ট হয়। আমি অবাক হচ্ছি আপনি আম্মার জন্য কষ্ট পাচ্ছেন দেখে। কথা শোনাতে এসেছ? পদ্মজা হাসল, বলল, যখন আম্মা দিনের পর দিন কষ্ট সহ্য করছিল তখন কোথায় ছিলেন? কোনো এক কেন তাকে শান্তির দেখা দেননি? ছেলে হিসেবে কি করছিলেন? উল্টো কষ্ট দিয়েছেন। আম্মা আমার সম্পর্কে কিছু জানতেন না। কষ্ট পাবে কেন? তিনি কখন জেনেছেন সব? আমির নিরুত্তর। পদ্মজা উৎসাহ হয়ে রইল। আমির বেশ খানিকক্ষণ পর বলল, যেদিন বাড়িতে এসেছি সেদিন রাতে। পদ্মজার কপালে ভাঁজ পড়ে। সে প্রশ্ন করল, যেদিন আম্মা আমাদের ওই বাড়ি থেকে আনতে গিয়েছিলেন সেদিন? আমির জবাব দিল ছোট্ট করে। কিভাবে জানলেন? আমির বিরক্ত নিয়ে পদ্মজার দিকে তাকালো। বলল, এত প্রশ্ন করো কেন? আমি জানতে চাই। জেনে কি হবে? আম্মা আমাকে থাপ্পড় তো কম দেয়নি। আমি চুপ করে সহ্য করেছি। আম্মাকে কিছু বলিনি। তাহলে আমি কি করে কষ্ট দিয়েছি? আমিরের প্রশ্নে উত্তর দিল না পদ্মজা। আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে পদ্মজা প্রশ্ন করল, আপনি এই পাপের পথে জড়িয়ে সেটা আম্মার এতদিনেও বুঝতে পারেননি কেন? কিভাবে লুকিয়ে রেখেছেন? আমির চট করে উঠে দাঁড়ায়। মনের সবটুকু রাগ পালঙ্কে লাথি মেরে মিটিয়ে দেয়, তারপর বেরিয়ে যায়। পদ্মজাও রাগ হয় খুব। সে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। তারপর আলমারি খুলে ছুরি নিল। আমির ঘর থেকে সব ছুরি সরিয়ে দিয়েছেন। মানুষের ভিড়ে পদ্মজা মজিদের ঘর থেকে 2টো ছুরি
সংগ্রহ করেছেন। সতর্কতার সাথে একটি ছুরি শরীরের ভিতর রেখে দিয়ে পদ্মজা আলমারির কপাট লাগাতে গেলেই একটা চিঠি মেঝেতে পড়ে। পদ্মজা দ্রুত চিঠিটি তুলল। পূর্ণা সকালে দিয়েছে। আলমগীর পদ্মজার নামে মোড়ল বাড়িতে একটা চিঠি পাঠিয়েছে। চিঠির খামের উপর লেখা, পদ্মজা ছাড়া অন্য কারো চিঠি পড়া নিষেধ। তাই পূর্ণা অথবা প্রেমা কেউ পড়েনি। পূর্ণার মনে হয়েছিল এটা গোপনীয় চিঠি, তাই সে লুকিয়ে পদ্মজাকে দিয়েছে। পদ্মজা এখনো পড়েনি। সে যত্ন করে রেখে দেয়, সময় বুঝে পড়বে। আমির তৃতীয় তলায় একটা ঘরে এসে বসল। তার নিজেকে পাগল পাগল লাগছে, এক হাত কাঁপছে। যখন সে নিজের সত্তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তার পা অথবা হাত কাঁপে। আমির জানালার বাইরে মিনিট দুয়েক তাকিয়ে থাকে, তারপর আচমকা দেয়ালে নিজের কপাল দিয়ে আঘাত করে। 3 বারের সময় কপাল ফুলে রক্ত বের হয়ে আসে। চোখ দুটি ছোট ছোট হয়ে যায়। তার ঠোঁট শুকিয়ে কাঠ, শরীর অসাড় হয়ে পড়ে, তবুও জ্ঞান হারায়নি। দুর্বল হয়ে রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকে মেঝেতে। মৃদুল মোড়ল বাড়ির পথে দাঁড়িয়ে আছে। তার আজ বাড়ি ফেরার কথা ছিল। অনেকদিন ধরে আনন্দপুরে সে মেহমান হয়ে আছে। ছোটবেলায় একবার 4 মাস হাওলাদার বাড়িতে ছিল, তারপর আর থাকা হয়নি। এইবার 1 মাস হয়ে যাচ্ছে। এতদিন থাকতো না যদি না পূর্ণার দেখা পেত। জ্যোৎস্নার রাত নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, কিন্তু ফয়নার মৃত্যুর জন্য সেই রাত উপভোগ করা হয়নি। সে আগামীকাল বাড়ি ফিরবে, তাই পূর্ণার সাথে দেখা করতে এসেছে। নূপুর ধ্বনি ভেসে আসে, মানে পূর্ণা আসছে। মৃদুল সোজা হয়ে দাঁড়ালো। পূর্ণা দৃশ্যমান হয়। সে মৃদুলের সামনে এসে দাঁড়ালো। মৃদুল পূর্ণার এক কদম এগিয়ে এসে বলল, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? ভালো। প্রান্তর কি খবর? কুড়াল বানাচ্ছে, ওর কামই এমন। পূর্ণা হাসলো। মৃদুল বলল, চলো নদীর দিকে হাঁটি। চলুন। দুজন মাদিনী নদীর পাশে এসে দাঁড়ালো। 2 দিকে গাছপালা, দুজনের মাঝে 2 হাত দূরত্ব। মৃদুল এক টুকরা পাথর নদীর দিকে ছুঁড়ে দিল। পাথরটি নদীর 2-3 বার ব্যাঙের মতো লাফ দিয়ে ডুবে যায়। পূর্ণা হাসলো, বলল, আমিও এরকম পারি। মৃদুল একটা পাথর পূর্ণার দিকে দিয়ে বলল, কইরা দেখাও। পূর্ণা করে দেখালো, তারপর বলল, চাপা মারি না আমি। মৃদুল শুধু হাসলো, কিছু বলল না। পূর্ণা অপেক্ষা করছে মৃদুল কি বলবে শোনার জন্য। অনেকটা সময় কেটে যায়। মৃদুল পূর্ণার দিকে ঘুরে দাঁড়ায়, 2 পা এগিয়ে আসে। পূর্ণা চাতক পাখির মতো তাকিয়ে আছে। মৃদুল পূর্ণার 2 হাত শক্ত করে ধরল। পূর্ণা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। মৃদুল তার হাত ধরলে সে অন্য এক জগতে চলে যায়। সে জগতে কেউ নেই, শুধু ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। মৃদুল বলল, রাইতে বাড়ি যাইতেছি। বাড়িতে যাবে শুনে পূর্ণার চোখ মুখ আধার নেমে আসে। সে প্রশ্ন করল, রাতে কেন? আমির হাওলাদারের বাড়িতে একটা ট্রলার, ওদিকে যাইব, তাই রাইতেই যাব ভাবতেছি। পূর্ণা নতজানু হয়ে ব্যথিত স্বরে বলল, ও আচ্ছা, যান। মৃদুল বলল, মন খারাপ কইরো না, জলদি আয়া পড়ব। পূর্ণা কান্না পাচ্ছে। মৃদুল চলে যাবে শুনলেই তার বুক ফেটে কান্না আসে। সে মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, কেন আপনি এত দূরের মানুষ? তার বেকুল কণ্ঠে অভিযোগ মৃদুলের হৃৎপিণ্ড কাঁপিয়ে তোলে। সে মৃদু হাসল। পূর্ণার হাত দুটি শক্ত করে ধরে বলল, আম্মা আব্বারে নিয়ে আসবো। পূর্ণা চমকে তাকালো। ঠোঁট দুটি নিজেদের শক্তি আলাদা হয়ে যায়। মৃদুল পূর্ণাকে আরো অবাক করে দিয়ে বলল, তোমার আপাই বলছে আমারে আব্বা আম্মা নিয়ে আসতে। পূর্ণার হৃৎপিণ্ড থমকে যায়।
চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে বসে পড়ল, দুই হাতে মুখ ঢেকে লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল, কি বলছেন এসব? মৃদুল পূর্ণার সামনে বসল, পূর্ণাকে নিজের সামনে নিয়ে দিল, তারপর বলল, যা হওয়ার ছিল তাই হয়েছে। পূর্ণার ঠোঁটে হাসি, চোখে জল নিয়ে মৃদুলের দিকে তাকালো। তার ইচ্ছে হচ্ছে মৃদুলকে জড়িয়ে ধরতে, কিন্তু এটা অসম্ভব। সে চোখ বুঝতেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। ভালোবাসার কথা বলা হয়নি, তবুও দুজন মনে মনে জানে তারা একজন আরেকজনকে কতটা ভালোবাসে, কতটা চায়। মৃদুল বলল, সন্ধ্যায় হইয়া যাইতেছে, এখন বাড়িতে যাও, আমি সন্ধ্যার পর খাওয়া দাওয়া কইরা রওনা দেব। পূর্ণা কি বলবে খুঁজে পাচ্ছে না। এটা সে কি শুনল? সে ধীর কণ্ঠে বলল, সাবধানে যাবেন, সাবধানে আসবেন। মৃদুল পূর্ণার চোখে চোখ রেখে মাথা নাড়ালো। সন্ধ্যার পূর্বে মুহূর্তের আলোয় পূর্ণাকে তার অপসরী মনে হচ্ছে। চোখে ঘন পাপড়িগুলো চোখের জলে ভিজে আরো ঘন কালো হয়ে উঠেছে। পূর্ণা মৃদুলের তাকানো দেখে লজ্জা পেল, বুঝলো, বলল, কালো মানুষকে এইভাবে দেখার কি আছে? মৃদুল চমৎকার করে বলল, তুমি যদি আমার চোখ দিয়ে নিজেকে দেখতে, বুঝতে পারতে তুমি ঠিক কতটা সুন্দর। কথাটা পূর্ণার হৃদয়ে নাড়িয়ে দেয়। শুটিং চলছে। আসহাব নামক একজন ব্যারিস্টারের বাড়িতে পুকুর ঘাটে। আসহাব চৌধুরী পরিচালক আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু। আসহাব ঢাকায় থাকেন, কয়েকদিন হলো গ্রামে এসেছেন। বাড়িটা বানিয়েছেন বাংলা বাড়ির মতো। আসহাব ও আনোয়ার ছাদে বসে গল্প করছেন। শুটিং শেষ হয় সন্ধ্যার খানিক পরে। লিখন ক্লান্ত, সে জ্যাকেট পরে বারান্দায় এসে বসে। চারদিকে গাছপালা, সুন্দর দৃশ্য। তার সহযোগী চা দিয়ে যায়। সে চায়ে চুমুক দিয়ে অন্যমনস্ক হয়ে ভাবে পদ্মজার কথা। সোমবারে তাদের দল ঢাকায় ফিরবে, তার আগে দেখা হতো যদি। ত্রিধা লিখনের পাশে এসে বসল। লিখন ত্রিধাকে খেয়াল করে বলল, ত্রিধা। ত্রিধা তার মিষ্টি কণ্ঠে বলল, অন্য কাউকে আশা করেছিলেন? লিখন হেসে চায়ে চুমুক দিল, বলল, আর কার আশা করব? কেন পদ্মজা? লিখন জুড়ে হেসে উঠল, যেন ত্রিধা কোনো মজার কথা বলেছে। লিখন বলল, তুমি অপ্রয়োজনীয় কথা বেশি বলো ত্রিধা। পদ্মজা এখানে আসবে কোন দুঃখে? আসতেই পারে। ত্রিধার কণ্ঠে হিংসা। সে পদ্মজা নামে না দেখা মেয়েকে খুব হিংসা করে। সব মেয়েরা তাকে হিংসা করে, আর সে করে বিবাহিত এক মেয়েকে, যে মেয়ে তার স্বপ্নের পুরুষের বুকের পুরোটা জুড়ে থাকে। যদি সে লিখনের বুক ছিঁড়ে পদ্মজার নামটা মুছে দিত। লিখন নির্বাক কণ্ঠে বলল, ঘরে যাও ত্রিধা। যাও না। যাব না। এভাবে চলতে থাকলে আর কখনো তোমার সাথে কাজ করার সুযোগ হলেও করতে পারবো না। ত্রিধার মুখটা লাল হয়ে যায়, রাগে হিংসায় চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি তো বলেছি আমি তোমার বাসায় কাজের মেয়ে হতেও রাজি। লিখনের মুখ ফসকে চা বেরিয়ে আসে। সে হাসতে থাকে। ত্রিধা প্রায় সময়ই এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে, যা একটা সদ্য কিশোরী মেয়েকেই মানায়। তখন পরিচালক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হন। লিখনকে ওভাবে হাসতে দেখে প্রশ্ন করল, কি হয়ে এত হাসা হচ্ছে? ত্রিধা দ্রুত চোখের জল মুছল। লিখন হাসি থামিয়ে বলল, তেমন কিছু না। বসুন। না, বসবো না। শোনো লিখন, হাওলাদার বাড়ির মাতাব্বরকে তো চিনো? জি, 2 দিন আগে বাড়ির কর্ত্রী মারা যায়, দেখতে গিয়েছিলাম। শুনেছি। মাতাব্বর বাড়ির হাওলাদারের প্রতি বছর বাড়ির ছেলে বউদের নিয়ে গরিবের শীতবস্ত্র দান করেন, বড় সমাবেশ হয়। বড় উদার মনের মানুষ। সমাবেশ শেষ করে কয়েকজনকে নিয়ে ভোজন আসন জমায়।
মজিদ হাওলাদারের ভাই আসহাবের সাথে আমাকে দাওয়াত করে গেছেন। আমি আগামীকাল সেখানে থাকব। এই দিনটা তোমাদের রেখে দিচ্ছি। লিখন আনোয়ারকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, এখানে সবাই বুঝদার, কেউ বিশৃঙ্খলা করবে না। সে আমি জানি। দাওয়াত পেয়ে আমি খুব আনন্দিত। মজিদ হাওলাদারের অনেক সুনাম শুনেছি, এবার স্বচক্ষে দেখতে পারবো। খুব ভালো লাগছে। জি, তিনি খুব ভালো মনের মানুষ। আমি একবার ছিলাম ওনার বাড়িতে। পরিবারের সবাই খুব ভালো। আনোয়ার হোসেন হাওলাদার বাড়ি সম্পর্কিত আরো কিছু কথা বললেন, তারপর চলে যান। ত্রিধা লিখনকে প্রশ্ন করলো, তা হলে পদ্মজাও আসবে? আসবে বোধহয়। ত্রিধার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। পদ্মজার নাম উঠতেই তার খারাপ লাগে, তবুও সে নাম তোলে। সে অভিমানী স্বরে বলল, তুমি যাবে? ভাবছি যাব। আমিও যাব। সেই ভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই। লিখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, ভাগ্যবতী মেয়ে না, একটা ভাগ্যবান পুরুষকে দেখাবো। কথা শেষ করে লিখন সামনের দিকে পা বাড়ায়। ত্রিধা তখন বলল, সে নিশ্চয়ই আমির হাওলাদার। আপনার শুধু এই একটা মানুষকেই ওই কেন ভাগ্যবান মনে হয়? শেষটুকু রাগে কিরমির কিরমির করে ত্রিধা। লিখন এগিয়ে যেতে যেতেই বলল, তুমি এইসব কোথা থেকে যে জানো? তা অন্দরমহলে মজিদ ছাড়া আর কোনো পুরুষ নেই। তাদের মেয়ে পাচারের সময় ঘনিয়ে এসেছে। সবাই শিকার অথবা কোনো প্রয়োজনীয় কাজে গেছে বোধহয়। মৃদুল নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। মগা কোথায়? পদ্মজা জানে না। মদন মারা গেছে, এই খবর শুনে পদ্মজা অবাক হয়েছিল। মদনের মাথায় আঘাত ছিল, ব্যান্ডেজ ছিল। এই অবস্থায় সেদিন পাতাল ঘরে যাওয়ার সময় পদ্মজা মদনের মাথা না দেখেই মদনকে মাথায় একটা জায়গায় আঘাত করেছিল, ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। পদ্মজার দুঃখ হয় আলোর জন্য। আলোর মা নেই, এবার বাবাও নেই। পদ্মজা এই মুহূর্তে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে চারপাশে পর্যবেক্ষণ করছে। অন্দরমহলের বাইরে দাঁড়িয়ে আছে দুইজন লোক, যারা পদ্মজাকে পাহারা দেয়। মজিদের উপর হামলা করার উপযুক্ত সময়। পাতাল ঘরের চাবিও নিতে হবে। পদ্মজা অনুসন্ধান চোখে চারপাশে দেখতে দেখতে মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো। আমির দুই হাতে মাথা চেপে ধরে উঠে বসে। মাথাটা ভন ভন করছে, রক্ত শুকিয়ে গেছে। সে দেয়ালে হাত রেখে উঠে দাঁড়ায়, তারপর এলোমেলো পায়ে বেরিয়ে আসে। তাকে পাতাল ঘরে যেতে হবে। সে নিচ তলায় নামার জন্য সিঁড়িতে পা রাখে। মজিদের ঘরের পাশে সিঁড়ি। সিঁড়িতে পায়ের শব্দ পেতেই পদ্মজা সাবধান হয়ে যায়। সে ছুরি হাতে ওত পেতে থাকে। আমির কখনো উপরে যায় না। লতিফা রিনুকে সে নিচতলায় এক ঘরে ঘুমাতে দেখেছে। সে যে ব্যতীত নেমে আসছে তার পায়ের শব্দ ধীর গতির। ধীর অতীতে একমাত্র খলিল সিঁড়ি ভেঙে নামে। পদ্মজার অনেক দিনের ইচ্ছা খলিলকে জখম করার। অন্ধকারে কিছুই দেখা যায় না। পায়ের শব্দের কাছে আসতেই পদ্মজা ছুরি দিয়ে আন্দাজ করে আঘাত করে। আমির আহ করে উঠল। আক্রমণকারী কখনো আমিরের থাবা থেকে বের হতে পারে না। আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখে পদ্মজার কিছু বুঝে ওঠার পূর্বেই আন্দাজে তার এক হাত দিয়ে পদ্মজার মুখে খামচে ধরে দেয়ালে বাড়ি মারল। তাৎক্ষণিক আমিরের নখ ডেবে যায় পদ্মজার দুই গালে। রাতের অন্ধকারে একজন আরেকজনকে ভুলক্রমে আক্রমণ করার মাধ্যমে ইশারা দেয় তারা দুইজন দুই পথের পথিক। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।